আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এখন কোথায়? খোঁজ নিয়ে জানতে পারলাম এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং মালয়েশিয়ায় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি একটি সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। তিনি প্রদর্শনীতে সেখানে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট তারা তাদের সমরাস্ত্রের মডেল এবং সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার খান গিয়েছেন এবং তিনি পাকিস্তানি একজন এজেন্টের সমরাস্ত্রের ব্যাপক প্রশংসা করেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি সেই পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলো আসলে মেড ইন চায়না। চায়নার অস্ত্র অনেকে সরাসরি কেনে, আবার অনেক দেশে চায়নার প্রতি কেনার ব্যাপারে কিছু সমস্যা আছে, তখন তারা তৃতীয় কোনো এজেন্টের মাধ্যমে অস্ত্র বিক্রি করে এবং চায়নার অস্ত্রের অন্যতম এজেন্টরা কিন্তু পাকিস্তানের সক্রিয়। সুতরাং বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছে এবং এই এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি। বাংলাদেশে একটি ডাইং ফ্যাক্টরি, আবার সেখান থেকে বাংলাদেশের কমিশনের পার্টটা দেখছে। তো এটা ইন্টারেস্টিং হলো এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া সফররত। এখন বাংলাদেশ যখন ক্রমশ চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি কিন্তু আমেরিকার, বিশেষ করে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন ক্রিস্টেনসেন, তার জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। কিন্তু আগেও বলেছি তিনি এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে চায়নার প্রভাব কমানোর মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন। কিন্তু এখন যেদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে তাতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তার যে মূল মিশন সেটি সম্ভবত ফেল করছেন বা সেই লক্ষণ দেখা দিচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনও কিন্তু বসে নেই। রাজনীতির এটাই একটা চাম, কিন্তু এটাই ঝুঁকি যে রাজনীতিতে আজকে যে আপনার বন্ধু, কালকে সে আপনার বন্ধু থাকবেই এমন কোনো কথা নেই। আমেরিকা বাংলাদেশে তাদের যে স্টেক হোল্ডার আছে, তাদের যাদের যাদের সাথে সম্পর্ক ছিল সেগুলো নিয়ে তারা নতুন করে ভাবছে। এটি আমাকে নিশ্চিত করলেন। আমি বলেছিলাম যে আমেরিকায় আমার একটি সোর্স রয়েছে এবং তার সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেন দু তিনটে স্টেশনে কাজও করেছেন। যাই হোক, আহ, যারা জানতে চাইছিলেন তাদের জন্য এটাই হলো জেনারেল ওয়াকার খানের আপডেট। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেল ওয়াকার খান কি তার টেনিউর শেষ করতে পারবেন কিনা। তো আমাকে বলা হয়েছে যে জেনারেল ওয়াকার খান ডিপ স্টেটের লোক, আমেরিকার পক্ষ থেকে একটা রেজিম চেঞ্জে অংশগ্রহণ করেছে, তো তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা নেই তাকে স্পর্শ করার। যাই হোক, আমি গতকাল যেটা বলছিলাম, নৌবাহিনীর প্রধান এই নাজমুল, অ্যাডমিরাল নাজমুলকে নিয়ে। নাজমুল একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি বিএমএ তে 13 লং কোর্সের সমসাময়িক ব্যাচ। ওয়াকার এবং নাজমুল এরা একই ব্যাচের, একজন নেভির একজন আর্মি। এই নাজমুলের আরো কিছু বন্ধু রয়েছে, তার মধ্যে একজনের নামের প্রথম অক্ষর ডাব্লিউ, আরেকজনের নামের প্রথম অক্ষর কে। ডাব্লিউ আর্মিতে ছিল, রিটায়ার করেছে, কে এয়ারফোর্সের। কে আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের ছোট ভাই। এই নাজমুল, কে আর ডাব্লিউ এরা তিনজনই ক্লাসমেট। এর মধ্যে কে আর ডাব্লিউ আবার একই রুমে থাকতো ক্যাডেট। আমাকে একটি সূত্র জানালো যে এই নাজমুলদের এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা পাশ করেছে এরা খুব সংঘবদ্ধভাবে থাকে এবং এরা একে অপরকে হেল্প করে, এবং যারা রিটায়ার করেছে তারা আবার আর্মিতে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যায় এবং এরাই পরস্পর পরস্পরকে হেল্প করে। এর মধ্যে ডাব্লু একটি ঘটনা ঘটিয়েছিল, এটি ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিলেন। ডাব্লু আর্মিতে সাপ্লাই করবার জন্য চায়না থেকে একটা ড্রেজিং মেশিন এনেছিলেন, কিন্তু সেই ড্রেজিং মেশিনটা আর্মি অ্যাকসেপ্ট করেনি, তারা রিজেক্ট করেছিল, স্পেসিফিকেশন মেলেনি বা অন্য অন্য যে কোনো কারণেই হোক। এবং ইকবাল করিম ভুঁইয়া সেটি ফেরত পাঠিয়েছিলেন এবং ডাব্লিউকে সাপ্লায়ার হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।
আর্মির এইসব ইম্পোর্টেড জিনিসপত্র যেহেতু ট্যাক্স ফ্রি হিসেবে আসে, সুতরাং এটা যখন রিজেক্ট হয় তখন এটার নিয়ম হলো যে সোর্স কান্ট্রিতে এটা ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে ডাব্লুর উচিত ছিল এটি চায়নায় ফেরত পাঠানো, কিন্তু সেটি না করে ডাব্লু সেই ড্রেজিং মেশিনটা বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি করেছেন এবং সেই ড্রেজিং মেশিন এখন সিলেটে ফাংশনিং। এবং এই বিক্রি করে ডাব্লু 20 কোটি টাকার কমিশন নিয়েছেন এবং এর যে মূল প্রাইস সেটি চায়নার কোম্পানিকে দিয়ে দিয়েছেন। সেই ডাব্লু এখন প্রচন্ড প্রতাপের সাথে আর্মিতে ব্যবসা করে যাচ্ছে। ওই কে ডাব্লু এরা সবই বিভিন্ন রকমের ব্যবসা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছিলেন মেজর জেনারেল হুমায়ুন, যিনি 13 BMA লং কোর্সের সিনিয়র আন্ডার অফিসার এবং তিনি মেজর জেনারেলের পরে আর লেফটেন্যান্ট জেনারেল হতে পারেননি। এটা নিয়ে ওই নাজমুলদের ওই কলেজের যারা অফিসার ছিলেন তারা ভীষণ ক্ষুব্ধ ছিলেন। আবার এই ডাব্লুকে হেল্প করেছে তারই কলেজের এক বড় ভাই, যিনি একসময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। এই নাজমুল সম্পর্কে আমি আরো কেন কথা বলতে চাই এবং কেন গতকাল যেহেতু আমি নাজমুলকে নিয়ে কথা বলেছি এবং তারপরে আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং আমাকে আরো কিছু এভিডেন্স পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই নাজমুল, এই যে 2024 সালের জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের অন্যতম কি প্লেয়ার্স। আমরা তো সব দোষ জেনারেল ওয়াকার খানের ঘাড়ে দিচ্ছি। ওয়াকার খান দায়িত্ব নিয়েছে, তার 2 মাসও লাগেনি, তার মধ্যেই এই রেজিম চেঞ্জের এই জঙ্গি অভ্যুত্থান এগুলো হয়েছে, কিন্তু এর সাথে অনেক দিন ধরে জড়িত এই অ্যাডমিরাল নাজমুল। এই নাজমুল 4 আগস্ট শেষবারের মতো ওয়াকারকে গিয়ে আশ্বস্ত করেছে যে তারা এটা করবে, নেভি তার সাথে আছে। আপনারা যারা জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে এই মানুষটা পার্সোনাল লাইফে বেশ ইনডিসাইসিভ। সেনা প্রধান হবার মতো যোগ্যতা তার নাই, এটা আমি আগে অনেকবার বলেছি। একটা মধ্যমানের সেনা অফিসার, যে কোনো কারণেই হোক সেনা প্রধান হয়েছেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ইনডিসিশনে তিনি ভোগেন। তো এরকম আগস্টের 5 তারিখের আগেও তিনি বেশ ইনডিসিশনে ভুগছিলেন এবং নাজমুল তার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন যে আমরা আছি বন্ধু, তারা একই ব্যাচের। এবং নাজমুল, আমি গতকালও বলেছি যে নাজমুল এই জুলাই আগস্টের আগে থেকেই সিরিজ অফ মিটিং করেছে এবং প্রত্যেকটা মিটিং তিনি করতেন চিটাগাঙে এবং এই মিটিংগুলো তিনি করতেন বিদেশি ব্যবসায়ীরা তার কাছে, ডিপ স্টেটের এজেন্টরা আসতো ব্যবসায়ী পরিচয়, এবং চিটাগাং খুব সেফ জোন নেভির জন্য, বিশেষ করে বোট ক্লাব এবং রেডিসন হোটেল। তো নাজমুল খুব ক্রিমিনাল এবং গতকাল যে নাজমুলের দুর্নীতির কথা বলেছি সেই দুর্নীতির কেসটা কিন্তু ইনিশিয়েট করেছিল ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। কেন ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এই কেসটা ইনিশিয়েট করেছিল? সম্ভবত তাদের মধ্যে কমিশনের লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো এই নাজমুলকে আমরা যেন মানে কোনো স্পেস না দিই। আমাদের মনে রাখতে হবে যেহেতু এখন রেজিম চেঞ্জের কি প্লেয়ারদের আইডেন্টিফিকেশন চলছে, তো এই সুবিধার্থে নাজমুলের কথাটাও বললাম যে নাজমুল অনেক দিন ধরেই সে একটা গ্রুপ মেনটেন করছে এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে এবং তার বন্ধু তার পরিচিতদের ব্যবসা দিয়ে ব্যাপকভাবে লাভবান করছে এবং তিনি নিজেও এর থেকে তার কমিশনটা পাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে এই নাজমুল আওয়ামী লীগ আমলেই নৌবাহিনীর প্রধান হয়েছেন এবং আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং এই নাজমুল যে কলেজটার থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন সেই কলেজের পুরো গ্রুপটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানে মোরাললেস কাজ করেছে। তো আর্মিতে যারা দেখভাল করতেন তারা কি এগুলো আইডেন্টিফাই করতে পারেনি? আমাকে জানানো হয়েছে যে এই নাজমুল গংদের ব্যাপারে আগের সরকারকে, শেখ হাসিনার সরকারের যথাযথ ব্যক্তিদের মানে সময় মতো ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারেক সিদ্দিকীরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে নেয়নি এবং যার ফলে আজকে মাসুল দিতে হচ্ছে। কেবলমাত্র আগের সরকার বা আওয়ামী লীগকে নয়, সারা দেশ আজকে মাসুল দিচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এরকম একজন বিতর্কিত দুর্নীতিবাজ নৌবাহিনী প্রধান কি তার দায়িত্ব পালন করেই যাবে, নাকি সেও ওয়াকারের মতো ধরাছোঁয়ার বাইরে থাকবে? একটি সূত্র জানিয়েছে যে বর্তমান বিএনপি সরকার ওয়াকার খানকে হয়তো তার
মেয়াদ সম্পূর্ণ করতে সুযোগ দেবে, কিন্তু নাজমুলের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে যে কোনো সময় নাজমুলকে নৌবাহিনীর প্রধান থেকে সরিয়ে হয়তো কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো যেতে পারে। এবং এদিকে আওয়ামী লীগ আমলের উপকারভোগী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান, আপনারা হয়তো তার নামটা মনে রেখেছেন, সেই মতিউর রহমানের ব্যাপারে সিকিউরিটি ক্লিয়ারেন্স চলছে। শোনা যাচ্ছে যে তারেক রহমানের সরকার তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অর্পণ করবেন। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আমলে ফল খেয়েছে, এখন আবার বিএনপির আমলেও ফল খাচ্ছে, এরা আসলেই ভীষণ কপাল। আসসালামু আলাইকুম, স্বাগত লিটস নিউজে। সম্মানিত দর্শক, অত্যন্ত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনলে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন এবং আমার ধারণা আপনারা একমত পোষণ করবেন। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। এই খেলাটাকে কেউ কেউ বলছেন এটা একটা সাইকোলজিক্যাল গেম। এর নানাবিধ টার্গেট আছে। তো এই খেলাটায় বা এই কাজে নিয়োজিত হয়েছেন বা নিয়োগ করা হয়েছে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, কতিপয় বুদ্ধিজীবী যাহারা বুদ্ধি বিক্রি করিয়া চলেন, কতিপয় শিক্ষক এবং কতিপয় টকশো কাঁপানো টকার, মানে যারা টকশোতে কথা বলেন। দেখবেন চিবিয়ে চিবিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। হয়তো 1 বছর 2 বছর 3 বছর আগে তারা এইভাবে এই টোনে কথাগুলো বলে নাই। মুক্তিযুদ্ধ নিয়ে তারা এত বেশি কথা বা প্যারা তাদের ভিতরে দেখা যায়নি। এখন তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর অনেক বীরত্ব গাথাও আমরা শুনতে পাচ্ছি, তারা তুলে ধরছেন। কিন্তু যখনই শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে, সেখানে তারা শেখ হাসিনাকে স্প্লিট করে ফেলছেন, করে শেখ হাসিনার বিপক্ষে কথা বলছেন। বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা মানে তার যথাযথ বিচার হওয়া দরকার, তিনি এই করেছেন সেই করেছেন, যা যা বলবার তারা সেগুলো বলছেন। তবে তারা একটি কথা খুব জোরে সোরে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। 2024-এর 5 আগস্টের পর থেকে তিনি ভারতের দিল্লিতে আছেন। তারা শেখ হাসিনাকে ফেরত চাইছেন, ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে। আইসিটি থেকে যে একটি নামকাওয়াস্তে একটি যে লোক দেখানো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এই ধরনের অনেকের ভিতরে এই মানে ফ্যান্টাসিজম আছে, ফ্যান্টাসি কাজ করে যে এনে মৃত্যুদণ্ড দিতে হবে। যদিও আওয়ামী লীগের তরফ থেকে এইটিকে উপেক্ষা করা হয়েছে, এটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আইনের দৃষ্টিকোণ থেকেও এই আদালত, এই আইন এই ধরনের বিচার করতে পারে না। এই ধরনের অনেক আইন ভিত্তিক আইনজ্ঞদের রেফারেন্স দিয়ে অনেক কন্টেন্টও কিন্তু অনেকে করেছেন, আমরাও করেছি, কথা বলেছি। কিন্তু তারা বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু আমি আপনাদের বলছি বিনয়ের সঙ্গে, এই যারা এইসব কথা বলছেন তাদের কেউই মনে প্রাণে চান না শেখ হাসিনা ফিরে আসুন, এটা কিন্তু তারা চান না। আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন ইউনূস, তিনিও বারবার বলেছেন, তার উপদেষ্টাদের অনেকেই বলেছেন, বারবার গলা ফাটিয়ে ফেলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাই, ভারতের কাছে চিঠি লিখেছেন, বিভিন্ন ফোরামে বক্তৃতা করেছেন। আমি তখনও বলেছি ইউনূস মন থেকে চান শেখ হাসিনা যেন না ফিরেন। হ্যাঁ, আমি এটা বলেছি, ইউনূস শুধু চাইতেন শেখ হাসিনা যেন দিল্লিতেই থাকেন, তবে যেন চুপচাপ থাকেন। কারণ শেখ হাসিনা কথা বললেই তার তখ্তে তাউস, তার মসনদ কেঁপে উঠত, তিনি ভীষণ ভয় পেতেন। এখনকার অবস্থাটাও ঠিক তেমনই। এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি থেকে ঘুরে এলেন, বলা হলো শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, প্রত্যর্পণ যে চুক্তি তার রেফারেন্সে চেয়েছি, আগে চিঠি দেওয়া হয়েছে। তো এটি নিয়ে আসলে কেউ মুখ খুলছিল না। পরে সর্বশেষ সম্ভবত 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি মুখ খুলেছেন, বলেছেন যে হ্যাঁ, আমরা এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, প্রক্রিয়া যাচাই করছি, আইনি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খুঁজে দেখছি। খেয়াল করে দেখুন,
এই কথা কিন্তু তিনি আগেও বলেছেন, যখনই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো মন্ত্রী বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তখনও গিয়েছেন, এসব কথা বলেছেন। জবাবে রণধীর জয়সওয়ালরা এই কথাগুলো বলেছেন, অজিত দোভাল বলেছেন, জয়শঙ্কর বলেছেন, নানান কথা। অর্থাৎ আমরা মোদ্দা কথা বুঝেছি যে ভারত শেখ হাসিনাকে এভাবে ফেরত দেবে না, এটি দিবালোকের মতো সত্য। নতুন কিছু রণধীর জয়সওয়াল বলেননি, বরং রণধীর জয়সওয়াল এই কথাটি বলেছেন যে আমরা এটি প্রক্রিয়া করছি। এটা করে তিনি আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে দিল্লি সরকারের, ভারত সরকার যে সম্পর্ক সেটিকেও জাগরুক রেখেছেন। আবার বাংলাদেশের নবনির্বাচিত সরকার, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক যে কাজকর্মগুলো এগিয়ে নেওয়া দরকার ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, সেটিও যেন সুচারুরূপে হতে পারে সেটিও তারা বলেছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের দেশের তরফ থেকে বলা হয়েছে ওই ইস্যুটি আমরা উত্থাপন করেছি, ওটি আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে সম্পন্ন হবে, কিন্তু তাই বলে দ্বিপাক্ষিক সম্পর্ক কোথাও থেমে থাকবে না, থেমে থাকতে পারে না। তাই যেটা বললাম, যা বলার দরকার তাই বলেছে দিল্লি, যা বলার দরকার তা বলছে তারেক রহমানের সরকার। কারণ আমাদের সরকারও জানে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে না। আর আমি বলতে চাই এই সরকারও আসলে শেখ হাসিনাকে ফেরত চায় না। এই জন্যই আসলে মাঠে নামানো হয়েছে কিছু লোকজনকে। আমি তাদের ভাড়াটিয়া বলবো কিনা জানি না, হতে পারে তারা ভাড়াটিয়া, তাদেরকে লাগানো হয়েছে, নামানো হয়েছে। এদের কেউ কেউ ইউনুসের ব্যয় জেলও খেটেছেন, দু একজনকে দেখতে পাচ্ছি। ফলে তারা যখন কথা বলেন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে, কিছু লেখেন, বলেন, সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি তারা কিন্তু অর্জন করছেন, পাচ্ছেন। এদের কেউ কেউ আবার মবের শিকার হয়েছেন নানান প্রেক্ষাপটে, যদিও এর অধিকাংশই নাকি সাজানো ছিল। কারণ এর মাধ্যমে এই লোকগুলোর গায়ে নিরপেক্ষ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী এরকম একটা লেবেল লাগানোর সুচতুর চেষ্টা এটিকে বলা হচ্ছে, বা বলতে পারেন আপনারাও। অর্থাৎ দিন শেষে এরা বুঝাতে চান আওয়ামী লীগ একটি বড় দল, প্রাচীন দল, অতএব গণতন্ত্রের বিরাট স্বার্থে আওয়ামী লীগ ফিরতে পারে, অথবা ফিরুক, নিরীহ ছাত্রলীগ ফিরুক, যে অন্যায় করেনি, খুন করেনি, গুম করেনি, চাঁদাবাজি করেনি, লুটতরাজে অংশ নেয়নি, ফিরুক। আওয়ামী লীগও তাহলে ফিরুক, কিন্তু শেখ হাসিনা নন। শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ ফিরুক, ছাত্রলীগ ফিরুক, অঙ্গ সংগঠন ফিরুক, কোনো সমস্যা নেই। কে কোন প্ল্যাটফর্মে যাবে সেটি পরের কথা। কারণ কি? কারণ হচ্ছে শেখ হাসিনাকে তাদের ভীষণ ভয়। কারণ হচ্ছে শেখ হাসিনাকে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না। মানে তিনি এমন একজন মানে রাজনীতিক, এমন একজন প্রবীণ মহিলা যে তাকে আসলে বাগে রাখা মুশকিল, তার মুখে কিছু আটকায় না। আমরা অনেক সময় তার সমালোচনা করি যে প্রধানমন্ত্রী হিসাবে, আওয়ামী লীগের মতো দলের সভাপতি হিসাবে তার মুখে যা মানায় না তেমন কথাও তিনি বলেন। এসব কারণে অনেকে তাকে খুব ভয় পায়। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা এই অঞ্চলের, এই দেশের টাউট বলেন, বাটপার বলেন, শিখন্ডি বলেন, সকলকে তিনি চেনেন, চিনতে পারেন। এই টোটাল সিন্ডিকেটটাকেই তিনি চেনেন, সবার আগে তিনি চিনতে পারেন, বুঝতে পারেন। ইউনুসকেও তিনি সবার আগেই চিনতে পেরেছিলেন। এটা এখন অনেকে টকশোতে বলছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বীকার করছেন, শেখ হাসিনার বিচক্ষণতার প্রশংসা করছেন যে আমরা বুঝি নাই, আমরা ইউনুসের পক্ষে কথা বলেছি, আমরা ইউনুসের জন্য গুণগান গেয়েছি, কেঁদেছি, মিছিল করেছি। কিন্তু ইউনুস যে এত বড় বাটপার, ইউনুস যে বিশ্ব বাটপার, এ খারাপ খারাপ অনেক অনেক খারাপ কথা বলছেন তারা, কিন্তু শেখ হাসিনার প্রশংসা করছেন। সেই তাদেরই কেউ কেউ নেমেছেন এই নতুন খেলায়। এই যে বললাম সাইকোলজিক্যাল গেম, এই খেলায়। কোন খেলা? যেই খেলায় আওয়ামী লীগ ফিরুক, কিন্তু শেখ হাসিনাকে কিছুতেই চাই না, শেখ হাসিনা যেন ফিরতে না পারেন। কারণ তাকেই তো ভয়, তাকে ম্যানেজ করা যাবে না, তাকে টক্কর দেওয়া যাবে না, তার সঙ্গে রাজনীতি করবার মতো রাজনীতিক তো এখন এদেশে নেই, এটি তারা বুঝতে পারছে। তাই এই মুহূর্তে যারা আওয়ামী প্রেমী, ছাত্রলীগ প্রেমী হয়ে গণতন্ত্রের ধ্বজাধারী সাজতে চাইছেন, তারা সত্যি সত্যি শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। এবং এই ধ্বজাধারীরা যাদের হয়ে মাঠে নেমেছেন, বললাম তো তারা নিজেরা নামেননি, তাদেরকে কেউ নামিয়েছেন। তারা যে গলাবাজিতে নেমেছেন, সেই অদৃশ্য ব্যক্তিরাও চান না শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরে আসুন। কারণ তারা জানেন শেখ হাসিনাকে বাগে আনা অসম্ভব। ইউনুস থেকে শুরু করে এই বঙ্গের সব মানে টাউট বাটপার চিটার সিন্ডিকেটকে শেখ হাসিনা যেমন চেনেন, তেমনটা আর কেউ চেনেন না। তাই শেখ হাসিনা ফেরা মানেই তাদের সকলের জন্য বিরাট দুঃসংবাদ।
এই যে নাহিদ ইসলাম সেদিন বললেন ছাত্রলীগের নিরীহ নেতা কর্মীরা চাইলে এনসিপিতে ফিরতে পারবেন, এই ফর্মুলা নিশ্চয়ই আওয়ামী লীগও ফিরতে পারবে, এটি শুধু বলার বাকি। আরো কেউ কেউ এমন বয়ান তৈরি করার চেষ্টা করছেন। নীলা ইসরাফিল নামে একজনকে সেদিন বলতে শুনলাম, পত্রিকায় পড়লাম তার ভাষ্য, প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগ ফিরবে কিন্তু হাসিনা না। সুপ্রিয় দর্শক, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। গভীরভাবে বিশ্লেষণ করুন, পর্যালোচনা করুন। এটা বিএনপি, তারেক রহমানের টিম, জামাত, শফিকুর রহমান এবং তার টিম, ডিজিএফআই এবং আইএসআই এর সম্মিলিত মাস্টার প্ল্যান। গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আবার দেখুন, শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার, 5 দিনের মাথায় জামিনে তার মুক্তিতে যারা অবাক হয়েছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন শিরিন শারমিন চৌধুরী খুব শিগগিরই বিদেশে যাচ্ছেন। হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন, অথবা রাজনীতির জন্যই যাচ্ছেন, হয়তো শেখ হাসিনার কাছেই যাবেন, কে জানে। শোনা যাচ্ছে সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবাও নাকি জামিনে বেরিয়ে আসতে পারেন অচিরেই। হয়তো অন্য অনেকেই বেরিয়ে আসবেন। এতে একটা নয়, কয়েকটা বার্তা আসলে দেওয়া যাবে দেশে এবং বিদেশে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, বিচারে আইন আদালতে হস্তক্ষেপ করছে না নবনির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, ভালো কথা। গণতন্ত্রের বিকাশে বাধা দিচ্ছে না এই সরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চর্চা শুরু করেছে। বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরও ছেড়ে দিচ্ছে সরকার, কেবলই গণতন্ত্রের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে। আর বিদেশিরা তো বলবে মারহাবা, এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, আশা করেছি, এটাই নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছি। কিন্তু শেখ হাসিনার বিষয়টা দেশে যেমন আটকে যাচ্ছে রাজনীতির ক্ষুদ্র স্বার্থে, অনেক অরাজনীতিকের ভয়ে, মনের ভয়ে বিদেশেও শেখ হাসিনার নামটা আসলে অচ্ছুত হয়ে থাকছে মাইনাস ফর্মুলার যে ঘেরাটোপ, যে নিয়ম, তার ফাঁদে পড়ে। সেটা কিরকম? কারণ তারা তো এটাই চেয়েছিল। 2024-এর 5 আগস্টের যে আপনার ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটলো, ডিপ স্টেটের অংশগ্রহণ, বিদেশি শক্তির অংশগ্রহণ, দেশি এজেন্টদের অংশগ্রহণ, সব মিলে বক্তব্য তো একটাই। একমাত্র শেখ হাসিনাই তো ডিপ স্টেটের চোখে চোখ রেখে বলেছিলেন, না, আমার দেশের 1 ইঞ্চি জমি দেব না কোনো বেনিয়াকে, কোনো ফিরিঙ্গিকে। আসলে যে খেলাটা এখন চলছে, সেই খেলাটা হলো আওয়ামী লীগকে ফেরানোর নামে শেখ হাসিনাকে মাইনাস করার মিশন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলার শেষ কোথায়? আপনার মতামত জানান কমেন্টে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।